স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। যুক্তরাজ্যে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি, চলবে রাত 10টা পর্যন্ত। দিনের শুরুতেই ভোট দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, একে একে ভোট দেন কেইর স্টারমার সহ অন্যান্য সিনিয়র নেতারাও। বিভিন্ন গণমাধ্যম বলছে প্রাথমিকভাবে ভোটদানের হার ছিল খুবই কম, তবে সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে। পার্লামেন্টের 650 আসনের বিপরীতে লড়ছেন 4,500-এর বেশি প্রার্থী। কনজারভেটিভ, লেবার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ অংশ নিয়েছে ছোট বড় প্রায় 100 রাজনৈতিক দল। লড়াইয়ে আছেন 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, যাদের মধ্যে 9 জন নারী। 5 জুলাই ঘোষিত হবে ফলাফল। সর্বোচ্চ আসনে জয়ী দল থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী। এবারে নির্বাচনে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবার মতো ইস্যুগুলো। গেল মে মাসে হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জরিপ বলছে 14 বছর পর ব্রিটেনের ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি। ব্রিটেনের সাধারণ নির্বাচনে স্থানীয়দের পাশাপাশি ভোট দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোটাররাও। ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। ভোট দিয়েছি 7টায়। বাংলাদেশে তো ভোট দিয়েছি, কিন্তু ব্রিটেনে এই প্রথম ভোট। আমাদের খুব ভালো লাগতেছে। আর যে সমাজের জন্য কাজ করবে, কমিউনিটির জন্য কাজ করবে, তাকেই ভোট দেওয়া উচিত। বাংলাদেশে আর এখানে ডিফারেন্সটা হলো এতটুকু যে এখানে কোনো ধরনের পুলিশ বা কোনো ধরনের ঝামেলা বা কোনো যার মনের যার প্রার্থী সে ইচ্ছা মতো ভোট দিতে পারছে। কিন্তু ইলেকশনও খুব সুন্দর হচ্ছে, কার উপরে কেউ হস্তক্ষেপ করতেছে না। এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগতেছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজুল করিম রাকিব। ভোটারদের উপস্থিতি কি আগের চেয়ে বেড়েছে? কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে তারা কতটা সন্তুষ্ট? আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে ভোট শেষ হওয়ার। এর মধ্যে কিন্তু আপনি সকাল থেকে, যে আমরা বলছিলাম সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছিল, এবং সেই ভোটে অবশ্য তখন একটু স্লো ছিল, তখন অনেক মানুষ কম ছিল। এরপর অবশ্য আস্তে আস্তে বাড়তে থাকে। এখন এখানে আপনারা জানেন আজকে যদিও ইলেকশন দেয়, তারপর অফিস আদালত স্কুল গুলো সব খোলা, তার ধরুন এই বিকালের টাইমে কিন্তু সবচেয়ে বেশি মানুষ ভোট দিতে আসে। আমরা এখন পর্যন্ত দেখতেছি, দেখেন এই যে এখন পর্যন্ত মানুষ ভোট দিতে ঢুকতেছে। এভাবে কিন্তু এখন পর্যন্ত মানুষ, আমার পিছনে যদি দেখেন, দেখি এখন মানুষ কিন্তু ভোট দিতে ঢুকতেছে। 10টা পর্যন্ত মানুষ কিন্তু ভোট দেবে, কারণ এখন হচ্ছে স্কুল ছুটি, অফিস আদালত ছুটি, সবাই এখানে আসতে। আপনি জানেন প্রায় 650টা আসনের বিপরীতে প্রায় 4,515 জন প্রতিদ্বন্দ্বী এখানে প্রার্থী রয়েছে, তারা ইলেকশন করতেছে। আমি যে এরিয়া আছে সেটা হচ্ছে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস। এখান থেকে কিন্তু এবার ইলেকশন করতেছে রোশন আলা এমপি এবং আসমাস মাসুর এবং রাবিনা খান। মূলত তাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতাটা হবে। বেসিক্যালি যারাই ভোট বেশি পাবে তারাই বেসিক্যালি এই পার্লামেন্টে যাবে। তবে আপনি জানেন আমাদের বাঙালিদের প্রায় 34 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করতেছে। তারপর লেবারের 8 জন এবং স্বতন্ত্র আছে, এবং লিবারেল ডেমোক্রেটিক বিভিন্ন দলের সবাই কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছে। আমরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে যখন গিয়েছি তখন দেখেছি বাঙালিরা খুব উৎসাহ উদ্দীপনায় ভোট দিচ্ছে, এবং বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরাও কিন্তু যাচ্ছে। আমরা রোশন আলীকে দেখেছি, আসমান মসুরকে দেখেছি, রাবিনা খানকে দেখেছি। তারাও কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল ভোটারদেরকে আকর্ষণ করার জন্য বেসিক্যালি। এবং রাত 10টায় যখন ভোট গ্রহণ শেষ হবে, তখন এই 11টার দিকে প্রথম আসনের রেজাল্ট আমরা পেতে পারি বলে নির্বাচন সূত্রে জানা যায়। এরপর আগামীকাল শুক্রবার সকাল 9টার মধ্যে আমরা জানতে পারবো কে আসলে পার্লামেন্টে যাচ্ছে। তবে এখন পর্যন্ত জরিপ আমরা জানি যে লেবার পার্টি এখন পর্যন্ত জরিপ এগিয়ে আছে, তারা প্রায় 400 উপর সিট পেতে পারে, এবং তারা বড়দের। ধন্যবাদ রকিব যুক্ত হবার জন্য। ফ্রান্সের দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে চরম আতঙ্কে মুসলিম ভোটাররা। আশঙ্কা, কট্টরপন্থী মেরি লু পেনের দল ক্ষমতায় এলে নেওয়া হবে ইসলাম বিরোধী নানা পদক্ষেপ। প্রথম ধাপের ফলাফলে ডানপন্থীদের উত্থানে হতাশ মুসলিমরা, যে কোনোভাবে ঠেকাতে চায় তাদের। ফরাসি মূল্যবোধ রক্ষায় সব ধর্মবর্ণের মানুষকে ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির মুসলিম কমিউনিটি। ক্ষমতায় এলে মসজিদ বন্ধ করবেন, নিষিদ্ধ করবেন হিজাব। বিগত প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন কট্টর ডানপন্থী নেতা ম্যারি লু পেন। এবার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ফলাফলে শীর্ষে তারই দল ন্যাশনাল র্যালি। দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে তাই চরম আতঙ্কে দেশটিতে বসবাসরত মুসলিমরা। বুধবার প্যারিসের গ্র্যান্ড মসজিদে জড়ো হন মানবাধিকার কর্মী ও মুসলিম নেতারা।
ফ্রান্সের অসাম্প্রদায়িক মূল্যবোধের পক্ষে কথা বলেন তারা। পার্লামেন্টে কট্টর ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে সবাইকে ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান মুসলিম নেতারা। ন্যাশনাল র্যালির প্রকল্প ও ভাষা পুরোটাই মুসলিম বিরোধী, তাই সেটি এক ধরনের ভীতি তৈরি করেছে। আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে চাই, সেজন্যই এখানে জড়ো হয়েছি। বর্ণবাদ, অভিবাসী বিরোধী মনোভাব, অসহিষ্ণুতা এবং যা ফ্রান্সের সত্যিকারের ইতিহাস ও বর্তমানকে অস্বীকার করছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। যেই ধর্ম বা বিশ্বাসের হোক, দ্বিতীয় ধাপের ভোটে যেন ফরাসি মূল্যবোধের প্রতিফলন ঘটে। ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি রয়েছে ফ্রান্সে। দেশটির মোট জনগোষ্ঠীর ৮% ইসলাম ধর্মাবলম্বী। কট্টরপন্থীদের উত্থানে হতাশার সুর দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসকারী মুসলিমদের কণ্ঠে। আমরা রাজনীতি করতে আসিনি, এখানে বহু বছর কাজ করেছি, অবসরে গিয়েছি। আমরা বিদ্বেষের শিকার হতে চাই না, বৈষম্য চাই না। ন্যাশনাল র্যালির বিজয় হবে ভয়ঙ্কর। তারা আমাদের পরস্পরের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, অথচ আমরা সবাই ভাই বোনের মতো শান্তিতে বসবাস করি, আর এটাই বজায় রাখতে চাই। কট্টর ডানপন্থীদের বিজয় খুব নেতিবাচক হবে। আমি জানি না তারা কোন আইন প্রণয়ন করবে। তাদের পরিকল্পনা প্রমাণ করে ইসলাম ভীতি রয়েছে। মুসলিমদেরকে তারা ঘৃণা করে। ফ্রান্সের সব সমস্যা সমাধানে ইসলামকে বলির পাঠা বানাতে চায়। গত জুনে ফ্রান্সের মানবাধিকার কমিশন CNCDH প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর বর্ণবাদ ও অভিবাসী বিরোধী মনোভাব বেড়েছে দেশটিতে। গত বছর সেখানে ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে 284%, আর মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে 29%। অভিবাসীদের জন্য নেতিবাচক পরিকল্পনা রয়েছে কট্টর ডানপন্থীদের। সীমান্ত আইন কঠোরের পাশাপাশি ফরাসি পাসপোর্ট না থাকলে সামাজিক সুরক্ষার অধিকার পাবে না বাসিন্দারা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী খাদ্য ও পানি মেলার। রাজধানী কুয়ালালামপুরে আয়োজন করা হয় এই মেলার। বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধান ও সহযোগিতায় মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি প্রাণ ফুডস লিমিটেড। শেষ দিন মেলা পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। মালয়েশিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় করা হয় এ মেলার আয়োজন। সহায়তা করেছে কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়, মালয়েশিয়া বিজনেস গ্রুপ, মালয়েশিয়া কোকো বোর্ড ও স্পাইস বোর্ড সহ বেশ কয়েকটি সংস্থা। অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, কোরিয়া, জর্ডান সহ 22টি দেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা। বুধবার রাজধানী কুয়ালালামপুরে আয়োজন করা হয় সভাটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বলেন, বিশ্বের 40টি দেশে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের। এর ধারাবাহিকতায় মালয়েশিয়ায় শুরু হয়েছে এনআইডি কার্যক্রম। এর সময় প্রবাসীদের এনআইডি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি। হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির, বাংলাদেশ কমিউনিটির নেতা দাতুশ্রী কামরুজ্জামান কামাল সহ অন্যান্যরা। সৌদি আরবে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মক্কা হোটেলের 5 নম্বর শাখার। রিয়াদের দাম্মাম রোডে জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলো এই যাত্রা। বুধবার সন্ধ্যায় করা হয় আয়োজন। প্রতিষ্ঠানের কর্ণধার জুয়েল ও জামাল উদ্দিনের উপস্থিতিতে ফিতা কেটে হোটেলটি উদ্বোধন করেন সৌদি কপিল আবু নওয়াফ। এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, প্রবাসীদের উন্নত মানের সেবা দিতে দৃঢ় প্রত্যয়ী মক্কা হোটেল। বিদেশের মাটিতে শতভাগ দেশীয় স্বাদের মুখরোচক খাবার পাওয়া যাবে হোটেলটিতে। ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী কয়েকদিন হোটেলে থাকবে বিশেষ ছাড়। সৌদি আরবে আল মক্কা হোটেল খুলছি, ঠিক আছে, নতুন শাখা 5 নম্বর শাখা, এবং এখানে আসবেন আমার বাঙালিদের জন্য রাখছি ডিসকাউন্টের খানা রাখছি এখানে। মাংস খান, মাছ খান, কবুতরের মাংস খান, ইলিশ মাছ খান, যাই খান, আপনার 10টি খানা তারা এখানে রাখছে। গণতন্ত্র প্রতিষ্ঠার পর দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো গঠিত হলো জোট সরকার। টানা 30 বছর দেশে নেতৃত্ব দেওয়া ন্যাশনাল কংগ্রেস এবারে নির্বাচনে হারিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা। ফলে 10টি দল নিয়ে গঠিত হয়েছে জাতীয় ঐক্য সরকার, যেখানে স্থান পেয়েছে প্রধান বিরোধী শ্বেতাঙ্গ রাজনৈতিক দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA। দেশ পরিচালনায় নবগঠিত সরকার ইতিবাচক পরিবর্তন আনবে বলেই প্রত্যাশা সবার। গুরুত্ব পাবে প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিও মনে করছেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা
যার হাত ধরেই আলোর পথে যাত্রা শুরু হয় দক্ষিণ আফ্রিকার। 1994 সালে সরকার গঠন করে টানা 30 বছর ক্ষমতা ছিল তারই দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC। তবে এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ছন্নছাড়া দলটি, বাঁধতে হয়েছে জোট, যার অন্যতম অংশীদার শ্বেতাঙ্গ রাজনৈতিক দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA। 30 জুন জোট সরকারের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেন নতুন মন্ত্রী পরিষদ। 32 জন মন্ত্রী ও 43 জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত এই মন্ত্রিসভায় রয়েছেন ডেমোক্রেটিক অ্যালায়েন্সের 12 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। নতুন এই সরকারের প্রতি আস্থা রাখছেন প্রবাসী বাংলাদেশিরাও। তারা মনে করেন দুর্নীতি ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে জোর দিবে জোট সরকার। এই সরকার এবং যদি মিলা যৌথভাবে যেভাবে অন্যান্য দল সব মিলা যেভাবে আগের দিকে তাদের ভবিষ্যৎ চিন্তাধারা, যেটা খুব ভালো হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই চাইমু যে এই দেশের ভালো হোক, সাথে সাথে আমরারও ভালো হোক। আর দেশের যে হোম অফিসের যে সমস্যা আছে ফরেনারর, ওটাও আশা করি এই দেশের DA যে মিনিস্টার আইছে, মিনিস্টারে অবশ্যই এটারে দেখাশোনা করব। স্বরাষ্ট্র, কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য, অর্থসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন DA-র সদস্যরা। এসব খাতে ইতিবাচক পরিবর্তন আনবে নতুন নেতৃত্ব। প্রত্যাশা দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের। শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ উভয় পক্ষেই সমন্বয়ে এই জোট সরকার গঠন করা হয়েছে। তবে এই পক্ষে মনে হয় যে আমাদের প্রবাসীদের জন্য এই জোট সরকারের মাধ্যমে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সুন্দর মতো এবং সুষ্ঠু মতো সবকিছু হয়, তাহলে আমি আশা রাখি প্রবাসীদের জন্য অবশ্যই এটা কল্যাণ বয়ে আনবে। দক্ষিণ আফ্রিকার নতুন এই জাতীয় ঐক্যের সরকার নিয়ে আশার আলো দেখছেন স্থানীয়রা। তাদের সাথে ভালো কিছুর প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরা। মন্দ অর্থনীতি কাটিয়ে ব্যবসা বাণিজ্যে ফিরবে সচ্ছলতা, গড়ে উঠবে কলকারখানা, কৃষিতে আসবে নতুন বিপ্লব। সবকিছুর সমন্বয়ে নতুন এক দক্ষিণ আফ্রিকা দেখার অপেক্ষায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। প্রবল বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন, নিখোঁজ 3 জন। ক্ষতিগ্রস্ত রাজ্যের 29টি জেলার মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র সহ আশেপাশের নদীগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। প্লাবিত বিশাল এলাকা, পানিবন্দী 16 লাখ বাসিন্দা, ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়েছে শত শত ঘর বাড়ি। চলছে জরুরি বিভাগের উদ্ধার অভিযান। 181টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 26,000 মানুষ। এদিকে বন্যায় তলিয়েছে বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 11 প্রাণীর। খরগোশ, জংলি বিড়াল সহ 45টি প্রাণীকে উদ্ধার করেছে বন বিভাগ। পূর্বাভাস, আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে 8 জন দাঁড়িয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ক্যাটাগরি 4 মাত্রার ঘূর্ণিঝড়টি জ্যামাইকায় অবস্থান করছে। কিংস্টন সহ বিভিন্ন স্থানে প্রায় 100 মাইল গতিতে আঘাত হানে এটি। ক্যারিবিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়ের প্রভাবে এরই মধ্যে জ্যামাইকার বিভিন্ন স্থানে বন্যা এবং জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। উড়ে গেছে বিভিন্ন বাড়ির ছাদ, গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়ক। কেইম্যান আইল্যান্ড পার হয়ে ঘূর্ণিঝড় বেরিলে আঘাত হানবে মেক্সিকোয়। দেশটির উপকূলীয় অঞ্চল ইউকাতানে আঘাত হানবে স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে। এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্ট এবং ইউনিয়ন দ্বীপে ব্যাপক তাণ্ডব চালায় বেরিল। ইউনিয়ন দ্বীপের 90% বাড়িঘরই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।